আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনাম। লাখো কোটি চোখ আজ অশ্রু সজল। বাংলাদেশ রাষ্ট্র এখন শোকে কাতর। আপোষহীনতার প্রতীক মহিষী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। দেশ বিদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বার্তা, প্রশংসা, স্তুতি। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আমি সাইফুদ্দিন রবিন। আপোষের নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন। বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয় বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরেই ইন্তেকাল করেন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এভারকেয়ার হাসপাতালে এখনও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রয়েছে এবং তার মৃত্যুকে ঘিরে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল থাকছে সরকারি একদিনের ছুটি। এর পাশাপাশি বিএনপির তরফ থেকে 7 দিনের শোক পালন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সঙ্গে থাকছে শোক বইয়ের স্বাক্ষর, যেটি গুলশানী বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সহ সারা দেশে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় কার্যালয়ে দল মত নির্বিশেষে প্রত্যেকেই সেই শোক বইয়ে স্বাক্ষর করতে পারবেন। আজ বাংলাদেশের ইতিহাসে এক শোকের দিন। এমন শোকের দিন এর আগে এই দেশের সাম্প্রতিক ইতিহাসে কোনো নজির নেই। এমন শোক শুধু একটি দলের নেতাকর্মীদের কাঁদাচ্ছে, একটি দলের নেতাকর্মীদের শোকাতুর করেছে, ব্যাপারটি এরকম নয়। এর বাইরেও আরও বড় পরিসরে সাধারণ মানুষকে স্পর্শ করে ঠিক এই শোক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মহাপ্রয়াণ। আমরা এইসব বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, জানব। এর মধ্যে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই ভাষণে সকলকে ধৈর্য সহকারে শৃঙ্খলার সঙ্গে খালেদা জিয়ার যাবতীয় কর্মকাণ্ড, পরবর্তী কর্মকাণ্ড যেগুলো রয়েছে, জানাজা, দাফন, সেসব কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আমরা একটু এভারকেয়ার হাসপাতাল থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী আখলাকুস সাফা রয়েছেন সেখানটায়। সাফা, একটু জানাবেন, দিনভরই জানছিলাম আসলে দিনের শুরু থেকেই যে নেতাকর্মীরা ভিড় করছেন, যে নেতাকর্মীরা আসলে বাকশূন্য, আবেগে আপ্লুত, কি অবস্থা দেখছেন এভারকেয়ার হাসপাতালের সামনের পরিবেশ পরিস্থিতি, নেতাকর্মীদের ভিড়, কি বলছেন আসলে তারা? রবিন, বাকশূন্য, আবেগাপ্লুত, শোকে স্তব্ধ নেতাকর্মী সমর্থকরা। এবং শুধু নেতাকর্মী সমর্থকরাই নয়, এই এভারকেয়ার হাসপাতালের সামনের জায়গাটিতে যত দূর আমি দেখছি তত দূর আমি শুধু কিন্তু মানুষই দেখতে পাচ্ছি। এবং আশপাশের এলাকার এবং এই এলাকার ভিতরের যে বসবাস করে যে মানুষজন, তারা সবাই কিন্তু এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা যারা এভারকেয়ারের সামনে অবস্থান করছেন তারা কিন্তু আজকেই এখানে অবস্থান করছেন। বিষয়টা তো তা না, আপনি তো জানেন যে তিনি যেদিন থেকে এই অর্থাৎ 23 নভেম্বর থেকেই কিন্তু নেতাকর্মীরা সারাক্ষণ 24 ঘন্টা বিভিন্ন সময় জুড়েই কিন্তু তারা এখানে আসছেন, দোয়া করছেন। এবং আজকের যে দৃশ্যটি সেটি হচ্ছে নেতাকর্মীদের প্রত্যেকের চোখে পানি, আহাজারি, এবং এই আহাজারির মধ্য দিয়ে তারা যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে তাদের যে প্রিয় নেত্রী এবং তার চলে যাওয়া তার মাগফিরাত কামনা করছেন। আমাদের সঙ্গে যে নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি। সাইফুদ্দিন রবিন, কি হারালো বাংলাদেশ? আমি এই শূন্যতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে হারানোর যেই বেদনা, 64 ডিস্ট্রিক্টে খালেদা জিয়ার সেই ছুটে চলা সাধারণ মানুষের যেই ভ্যানগার্ড হয়ে খালেদা জিয়ার সৃষ্টি, আজকে সেই খালেদা জিয়াকে হারিয়ে আমি সহ বহির্বিশ্বে, দেশের বাইরে যত প্রবাসী আছে সকলেই যেই রত্ন আমরা হারিয়েছি, এটা অফুরন্ত। এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার এই শূন্যস্থান একমাত্র তারেক রহমান তার
বিচক্ষণতা এবং আত্মমানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই শূন্যস্থান পূরণ হবে, এটা হলো আমার বিশ্বাস। খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে আমি বিশ্বাস করি আগামী সারা পৃথিবীতে যেই নোবেল প্রাইজ দেওয়া হয়, আগামীতে খালেদা জিয়া গণতন্ত্রের মা হিসাবে ডেমোক্রেটিক গণতন্ত্রের জন্য যিনি যুদ্ধ করেছেন উনি নোবেল প্রাইজ পাবেন। আপনাদের এই প্রত্যাশার কথা বলছিলেন রবিন। একটি বিষয়, নেতাকর্মীরা যারাই আসছেন আপসহীনতার কথা বলছেন, অর্থাৎ আপসহীন একজন নেত্রী, একজন দৃঢ়চেতা, একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন নেত্রী, এবং যেই নেত্রীর মধ্যে ছিল আবার মমতাময়ী মায়ের যে ছোঁয়া, এবং এই সব কিছু মিলিয়েই বাংলাদেশ আজ খালেদা জিয়াকে হারালো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলে গেলেন। সেই জন্যই কিন্তু নেতাকর্মীদের এই শোকাবহ যে পরিবেশ, যেই শোকাবহ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সমস্ত নেতাকর্মীদের মধ্যেও। বাংলাদেশ আজ কি হারালো? আজকের বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আদর্শের মা, আমাদের জাতীয়তাবাদের মা আজকে নেই। আজকে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। এই বাংলাদেশ তার গণতন্ত্রের অতন্ত্র প্রহরীকে, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরীকে হারিয়েছে। এই বাংলাদেশ হারিয়েছে তাদের একজন গার্জিয়ানকে, যে গার্জিয়ান ছিল এই বাংলাদেশের ঐক্যের প্রতীক। আজকে সেই গার্জিয়ান নেই। আমরা কিভাবে যেটা ভাষায় প্রকাশ করবো তো জানি না। আমাদের ছাত্র রাজনীতি থেকে শুরু করে যাকে দেখে আমরা রাজনীতি শিখেছি, যার আদর্শ ধারণ করে আমরা রাজনীতি শিখেছি, যাকে মা বলে ডাকতাম, আমরা স্লোগান দিতাম আমাদের মা, আজকে সেই মা আমাদের মা নেই। আমরা স্লোগান দিতাম খালেদা জিয়া, খালেদা জিয়া। সেই খালেদা জিয়া আজকে পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে সরে গিয়েছেন। উনি বলেছিলেন এই বাংলাদেশের বাহিরে ওনার কোনো ভূখণ্ড নেই, এই বাংলাদেশের বাহিরে ওনার কোনো মাটি নেই। আল্লাহ তাআলা হয়তোবা সেটা কবুল করেছেন। এজন্য আজকে এই বাংলাদেশেই উনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। এই বাংলার মাটিতেই আজকে উনি দাপন হবে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তুমি ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ওনার দেশপ্রেম, ওনার মানুষের প্রতি ভালোবাসা, ওনার ঐক্যের আদর্শকে ধারণ বিশ্বাস করে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিও। ওনার কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও। আমরা যদি ওনার আদর্শে বিশ্বাসের কারণে আমরাও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সেই ভুল ত্রুটিও ক্ষমা করে দিয়ে আমরা যদি কোনো ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজটুকু নিয়ে গিয়ে ওনার জন্য দিয়ে, ওনাকে ক্ষমা করে দিয়ে ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করো। ওনার কবর আযাব যেন আল্লাহ তাআলা দূর করে দেয়। ওনাকে যেন আর কষ্ট না হয়, আর যেন কষ্ট না হয়। ওনাকে অনেক কষ্ট করছে উনি। এই হাসিনা ফ্যাসিস্ট ওনাকে সুচিকিৎসা নিতে দেয়নি, ওনাকে দিকে দিকে ওনাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। আজকে উনি দেখ, এই হাসিনা তুই দেখে যা, সারা বাংলার দেশের মানুষ আজকে ওনার জন্য কাঁদে, তোর জন্য কাঁদে না, কাঁদবে না কখনো। এই বাংলার মাটিতে হাসিনার স্থান হবে না। আপনাদেরকে ধন্যবাদ। সাইফুদ্দিন রবিন, আপনি শুনছিলেন যেই সময়টার কথা বলা হয়, অর্থাৎ খালেদা জিয়ার যে সংগ্রামের যে সময়টার কথা বলা হয়, সেই সময়টার কথা যদি বলি, মূলত 2018 সালের পর থেকে যখন তাকে কারাবন্দি করা হয়, সেই কারাবন্দি অবস্থা থেকে সেই নাজিমুদ্দিন রোডের সেই যে পুরাতন কারাগার, সেই কারাগারের যে স্বেচ্ছেতে পরিবেশ, সেই স্বেচ্ছেতে পরিবেশে একলা তিনি যে সময়টা কাটিয়েছেন, সেই সময়ের কথা তো আছেই। এছাড়া তার যে রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের মধ্যে একটা বড় অংশই কিন্তু গিয়েছে তার আন্দোলন আর সংগ্রাম এবং নির্যাতনের শিকার হয়ে। 1981 সালের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর 1982 সালের 2রা জানুয়ারি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি যোগদান করেন। বেগম খালেদা জিয়া 1983 সালের মার্চে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। 1982 সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় যে জোট গঠনের স্থপতি ছিলেন, সেই জোট তার নেতৃত্বে গঠন হয়েছিল। তিনি 1986 সালে কারচুপি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরতও থাকেন। যদিও আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারের বৈধতার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন
শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল, তার দৃঢ় সংকল্পের কারণে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়েছিল তাকে। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন, যার ফলে তারা সারা দেশে 321টি ছাত্র সংসদগুলোর মধ্যে 270টিতে জয়লাভ করেছিল সেই সময়। এই ছাত্ররা এরশাদের শাসনে পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1980-র দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে সেই 1980 থেকে তিনি আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন, এবং যেই খ্যাতি আজ তিনি যখন চলে গেলেন তখন প্রত্যেকের মুখে মুখে তার যে আপসহীনতা, সেই আপসহীনতার এবং দৃঢ়চেতা মনোবল এবং ব্যক্তিত্বের যেই উদাহরণ তিনি রেখে গেছেন সেগুলোই কিন্তু এখন মানুষের মুখে মুখে। 1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। সাফা, জানছিলাম এবং দেখছিলাম আপনার মাধ্যমে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়ছে, ঘন কুয়াশা, এই কুয়াশাচ্ছন্ন সকালে ভেজা পথ, যেন কুয়াশা বৃষ্টি হয়ে ঝরছে, মানুষ কাঁদছে, বাংলাদেশ কাঁদছে, এক অন্যরকম আবহ। আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীরা বলছিলেন, তাদের অভিব্যক্তি প্রকাশ করছিলেন, সেই অভিব্যক্তিতে স্পষ্ট প্রকাশ পাচ্ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনভর সংগ্রামের কথা। তিনি সাধারণকে নিয়ে কতটা ভাবতেন, চিন্তা করতেন, সাধারণের জন্য নিজেকে কত রকম করে তিনি উৎসর্গ করেছেন, তারই যেন প্রতিফলন আজকের দিনে নেতাকর্মীদের এই শোকাতুর অভিব্যক্তি প্রকাশের মধ্য দিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তার আগে উপদেষ্টা পরিষদের সভা হয়েছে, বিশেষ সভা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, এবং সেই বিশেষ সভার শুরুতে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়, তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রের শোকের 3 দিন, অর্থাৎ যে রাষ্ট্রীয় 3 দিন শোক ঘোষণা করা হয়েছে, সেই 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়েছে। বিদেশি মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলা হবে, যে শোক বই বিএনপির পক্ষ থেকেও তাদের দলীয় কার্যালয়গুলিতে খোলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল 1 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি। বেলা 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বলেন, খালেদা জিয়ার প্রয়াণে জাতি অভিভাবক হারিয়েছে। তিনি আরও বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। জাতির এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শোক প্রস্তাব গৃহীত হয় এবং এই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অংশ নেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই, মহাকালের এক মহাপ্রয়াণ যেন ঘটল। আমরা তার এই ৭৯ বছর বয়সে যে পথ চলা, সেসব নিয়েই জানব, ঋদ্ধ হওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল হাই শিকদার, সম্পাদক দৈনিক যুগান্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব আব্দুল হাই শিকদার। ৭৯ বছর বয়সের একটা জীবন চলে গেল। চীনের চেয়ারম্যান মাও সেতুং একটা কথা বলেছিলেন যে বেশিরভাগ মৃত্যুই হলো পাখির পালকের মতো হালকা, আর কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের চেয়ে ভারী। আমার মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই প্রস্থান, জীবন থেকে চলে যাওয়া, শত শত থাই পাহাড়ের চেয়ে তো ভারী হয়ে বাংলাদেশের মানুষের বুকে আঘাত করেছে। মর্মান্তিক, শোকাহত পুরো জাতি, স্তব্ধ হয়ে কাঁদছে সারা দেশ।
সামান্য একজন গৃহবধূ থেকে তিনি দেশ নেত্রী, দেশ মাতা হয়ে উঠেছিলেন। এই যে দীর্ঘ পথটা তিনি পাড়ি দিলেন, তাকে অবর্ণনীয় নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। তাকে মানে একদিকে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে প্রথম 9 বছর, তারপরে গত 15, 16, 17 বছরে তিনি বিরতিহীনভাবে সংগ্রাম করেছেন একটা ফ্যাসিজমের বিরুদ্ধে। এই সংগ্রামে তিনি কখনোই সারেন্ডার কি শব্দ তিনি জানেন না। দেশের স্বার্থ তার কাছে সবার উপরে ছিল, মানুষের স্বার্থ সবার উপরে, যে কারণে তাকে বলা হয় আপসহীন নেত্রী। কারণ কখনোই কোনো প্রলোভনের ফাঁদে পা দেননি, কখনো দেশের স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করেননি, কখনো মানুষের মঙ্গল চিন্তার থেকে নিজেকে সরিয়ে নেননি। এইরকম একজন মানুষ হয়ে জন্যই তিনি একজন নেত্রী থেকে, গৃহবধূ থেকে পুরো জাতির অভিভাবকে পরিণত হয়েছিলেন। এবং তিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন, তিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। এবং তার এই মৃত্যু, এই মুহূর্তে যখন বাংলাদেশে একটা ঐতিহাসিক ক্রান্তিকাল অতিক্রম করছে, সেই মুহূর্তে তার এই প্রস্থান, তার এই চলে যাওয়া মর্মান্তিক, এটা বাংলাদেশকে যেন আরো গভীর সংকটে নিপতিত করলো। আর তার এই শূন্যতা সহজে পূরণ হবার নয়, অপূরণীয় ক্ষতি হলো বাংলাদেশের। আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই, সেই 81-তে তিনি গৃহবধূ থেকে রাজনৈতিক অঙ্গনের সূচনা পা দেয়া, তারপর এই যে রাজপথে দীর্ঘ 9 বছরের মতো একটা সংগ্রাম তাকে করতে হলো, যেটি তার আপসহীন চরিত্রকে সাধারণের কাছে প্রকাশ ঘটালো, সেই সময়ের কথা একটু শুনতে চাই। যে খালেদা জিয়া আসলে কি করে সাধারণের মানুষ হয়ে উঠলেন, সাধারণের নেত্রী হয়ে উঠলেন? আপনার দেখেন যে তিনি যে পরিবারের মানুষ, সেই পরিবারটা ছিল খুবই নিরহংকারী, সেই পরিবারটা ছিল সাদা মাটা জীবন যাপন করতেন তারা সবাই পরিবারের। তো প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শ, শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শের পতাকাই তিনি হাতে নিয়ে মাঠে নেমেছিলেন। কেন নেমেছিলেন? তখন এরশাদের সামরিক শাসন, এবং এই সামরিক শাসনে বিএনপির উপরে আঘাতের পর আঘাত আসতেছে, টুকরো টুকরো করে দেওয়ার জন্য শত শত উদ্যোগ নিয়েছে। সেই দলের সেই সংকটকালে তিনি ঘরের মধ্যে না থেকে দেশের মানুষের কথা চিন্তা করে, দলের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি রাজনীতিতে আসলেন। আপনি যেদিন তিনি রাজনীতিতে পা রাখলেন, এই যে 45 বছর ধরেন আপনি, এই 45 বছরের রাজনীতিতে তার চাইতে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। এবং গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে তার চাইতে এত ত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসে কোনো নেতা আর কখনো দেন নাই। এরশাদের সময় তাকে নানাভাবে প্রলুব্ধ করা হয়েছে। 86 নির্বাচনের কথা একবার খেয়াল করেন, যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা বলছিলেন যে যারা এই নির্বাচনে অংশ নেবে তারা জাতীয় বেঈমান। সেই শেখ হাসিনা পরের দিন সকালবেলা জাস্ট 90 ডিগ্রি চেঞ্জ করে ইলেকশনে অংশ নিয়েছেন। বেগম খালেদা জিয়া কিন্তু যান নাই। দুই নেত্রীর শহীদ মিনারে যে একসাথে ঘোষণা দেওয়ার কথা ছিল পরের দিন, খালেদা জিয়া ঠিকই গেছেন, শেখ হাসিনা কিন্তু যান নাই। অর্থাৎ স্বার্থের কাছে, নিজের ব্যক্তিগত লালসার কাছে শেখ হাসিনা বারবার পরাজিত হয়েছেন খালেদা জিয়ার কাছে। এবং খালেদা জিয়া বারবার মানুষ দেখেছে যে একটা মানুষ কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নিজের ব্যাপারে তার কোনো উৎকণ্ঠা পর্যন্ত নাই। তিনি দলীয় স্বার্থ, দেশের স্বার্থ, জাতির স্বার্থকে সামনে রেখে বারবার ঝুঁকি নিচ্ছেন। এই যে 9 বছরের অবর্ণনীয় নির্যাতন, জুলুম, সেটা তিনি নিজেকে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, কর্মকাণ্ডের মাধ্যমে, তার রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতার মাধ্যমে, এবং অসীম অসীম দেশপ্রেমের কারণে। তারপরে আসেন আপনার মইনুল ফখরুদ্দিনের এই সময়গুলোতে কোনো কোনো নেত্রী কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিলেন, তারা আসতেনও না আর। কিন্তু খালেদা জিয়া বলছে যে আমি আমার দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি মরলে এই দেশে মরবো, বাঁচলে এই দেশেই বাঁচবো, দেশের মানুষের থেকে দূরে সরে আমি যেতে চাই না। তিনি যান নাই, বাধ্য হয়ে আরেকজন নেত্রী পরে বাধ্য হয়ে ফিরে আসলেন। তারপরে তো দেখছেনই আপনি, তিনি আপোষের চেষ্টা করা হয়েছে মইনুল ফখরুদ্দিনদের আমল থেকে। বুঝছেন না, তোমরা যে অন্যায় করেছো সেই অন্যায়ের প্রতিফল তোমাদের ভোগ করতে হবে, এখানে তোমরা ছাড় দেওয়ার সুযোগ নাই, তোমরা দেশের স্বার্থ, জাতির স্বার্থ বিসর্জন দিয়েছ। আচ্ছা, তারপরে হাসিনার আমল আসলো। হাসিনার আমলে দেখেন আপনি, হাসিনার যে সহিংসতা, গুম, খুন, হত্যা, নির্যাতন, জুলুম, আপনার এই যে বিভীষিকাময় অবস্থা, যেটা শেষ মাথাটা হলো আপনার 36শে জুলাই, এই যে পুরো প্রক্রিয়াটায় তাকে কি না করতে হয়েছে আপনি দেখেন। তার তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সন্তান, তার নিজের স্মৃতিবাহী 40 বছরের বাড়িটা, এটা গুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে এক বস্ত্রে বাড়িতে বের করে দেওয়া হয়েছে অপমানজনকভাবে। হেন অপমান নাই যা করা হয়নি তাকে। তিনি কিন্তু একটা শব্দ কখনো ব্যবহার করেন নাই
যে শব্দকে অশালীন, অভদ্র, শিষ্টাচার বর্জিত বলা যেতে পারে, কখনোই করেন নাই। তারপরে তাকে মিথ্যা মামলা দিয়ে, ভুয়া একটা মামলা, যে মামলার কোনো বেজ নেই, সেই মিথ্যা মামলা দিয়ে তাকে এতগুলো বছর জেলে আটকে রেখেছে। নাজিমউদ্দিন রোডের তো নির্জন একটা কারাগার, সেখানে কোনো মানুষ ছিল না, শুধু তার একটা কাজের মেয়ে। এইটা ছাড়া, এইটা খালেদা জিয়ার প্রাপ্য ছিল। তারপরে আসেন আরো অনেকগুলো ধাপ, একের পর এক। কখনোই তিনি সারেন্ডার করেননি, হাসিনার ইয়াকে তিনি ভ্রুক্ষেপই করেননি। তিনি যেদিন আদালত তাকে যেদিন রায় দেয় যে আজকে মানে তারা আজকে রায় ঘোষণা, তারা ওখান থেকে জেলে নিয়ে যাবে, তিনি নেতা কর্মীদের কিন্তু কখনোই বলেন নাই যে তোমরা সহিংসতা করবা, তোমরা বলছো তোমরা আমার সাথে আসতে পারো শান্তিপূর্ণভাবে। শান্তিপূর্ণভাবে নেতা কর্মীরা তাকে জেলে তুলে দিয়ে আসছিল। জেলখানায় তিনি গেলেন পায়ে হেঁটে, আর তাকে বেরোতে হলো হুইল চেয়ারে। কি করা হয়েছিল তাকে 5টা বছরের নির্যাতনের মাধ্যমে? তার পরিবারের, তার নিজের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, মামলার পর মামলা দিয়ে তাকে জর্জরিত করা হয়েছে। ফেনীতে কোন মহিপালে কোথায় বাসের উপরে ইট মারছে সেটারও প্রধান আসামি বেগম খালেদা জিয়া। তারপরে তার পুত্র, আদরের পুত্র, এবং আজকে বাংলাদেশের যিনি মানে গণতন্ত্রের মশাল হাতে নিয়ে তৃতীয় প্রজন্ম, প্রথম প্রজন্ম যদি শহীদ জিয়া হন, সেকেন্ড প্রজন্ম হলেন খালেদা জিয়া, থার্ড প্রজন্ম আমাদের জননেতা তারেক রহমান। এই যে তারেক রহমানের কাছে পতাকাটা পৌঁছে দিলেন, আপনার এই যে পথ পরিক্রমা, তারেক রহমানের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে সেটা একবার ভেবে দেখেন। অমানুষিক নির্যাতন করে, মিথ্যা মিডিয়া ট্রায়াল করে তার বিরুদ্ধে এটা সেটা শত শত অভিযোগ। 15 বছরে একটা অভিযোগই কি প্রমাণ করা গেছে? তাহলে এটা মিথ্যা ছিল, সবটাই বোঝা যায় এখন। তো সেই রকম একটা অবস্থায় থেকেও তার নিজের পুত্র মারা গেছে বিনা চিকিৎসায় প্রায়, তাকে এবং সেটা তাকে গুলশানে অবরুদ্ধ অবস্থায় মরদেহ গ্রহণ করেনি। তা আমরা সেসব নিয়ে একটু আপনার সঙ্গে আরও আলোচনা করব। আমরা একটু গুলশানেই যেতে চাই, সেই কার্যালয়ে, যে কার্যালয়ে তিনি টানা 93 দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন 2015 সালে, যে কার্যালয়ে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদ আসে, মরদেহ গ্রহণ করতে হয়, যেখানে একজন দুর্দণ্ড প্রতাপশালী রাজনীতিকের ব্যক্তিগত আবেগের কি দারুণ বহিঃপ্রকাশ ঘটে কান্নার মধ্য দিয়ে, হাহাকারের মধ্য দিয়ে। আমরা সেখানে যেতে চাই। সহকর্মী আরিফিন শাকিল রয়েছেন, যেখানে এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে, সেই খবরাখবর জানবো। শাকিল, একটু জানাবেন, স্থায়ী কমিটি বৈঠক শুরু হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে আছেন কিনা সেটাও একটু জানাবেন, সঙ্গে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিংবা নেতাকর্মীরা সেখানটায় কি বলছেন। রবিন, স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে এবং বৈঠকে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং 5 তারিখের তিনি এই প্রথম তিনি স্থায়ী কমিটির বৈঠকে সশরীরে যোগ দিয়েছেন। অর্থাৎ তিনি দেশে ফেরার পর এটি বিএনপির প্রথম স্থায়ী কমিটির বৈঠক, যদিও বিশেষ পরিস্থিতির কারণে আজকের এই বৈঠক ডাকা হয়েছে। এবং সেই বৈঠকে মূলত 7 দিনের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচির সঙ্গে শোক সভা এবং আর কি ধরনের কর্মসূচি নেওয়া যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। নেতাকর্মীদের কথা আপনি জানতে চেয়েছেন। নেতাকর্মীরা, অনেক নেতাকর্মী এখানে এসছেন তাদের প্রিয় নেত্রী মৃত্যুর খবর শোনার পর, এবং কিছুক্ষণ পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অনেকে আসছেন এবং তাদের সঙ্গে তারা কথা বলছেন, স্মৃতিচারণ করছেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা তারা, কেউ সেই 18 সালের যেটি বলছিলেন আপনারা স্টুডিওতে, তিনি যখন কারাগারে, তিনি যখন জেলখানায় যাচ্ছিলেন, বকশীবাজার জেলখানা যাচ্ছিলেন, দুপাশে নেতাকর্মীদের ভিড়, সেই ভিড়ের অনেকে সহযাত্রী ছিলেন, অনেকে আটক হয়েছিলেন, সেই ভিড় থেকে অনেকে আহত হয়েছিলেন। তারা এসছেন তাদের নেত্রীর জন্য, তারা এসে তাদের সেই নেত্রীর সাথে থাকা স্মৃতিচারণ করছেন। সে সঙ্গে যারা দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে 1991 সাল থেকে রাজনীতি করছেন, সংসদ সদস্য হয়েছেন, কিংবা নানান দলের নানান খারাপ সময় ভালো সময় তারা সহযাত্রী ছিলেন, তারা এসছেন এবং তারা এসে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করছেন, সেই সঙ্গে স্মৃতিচারণ করছেন গণমাধ্যমের কাছে, সহযোদ্ধাদের কাছে। এবং বিএনপি চেয়ারপারসনের যেই আপোষহীন মনোভাব, দলকে নেতৃত্ব দেওয়া, দলকে বারবার ভাঙন থেকে রক্ষা করা, দলের সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নেওয়া, বিএনপিকে জনভিত্তি তৈরি করা। নেতাকর্মীরাই বলছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হলেও খালেদা জিয়া ছিলেন বিএনপির প্রাণভোমরা, এবং তার নেতৃত্বেই বিএনপি জনভিত্তি পায়, তার নেতৃত্বেই বিএনপি মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হয়, আরও বেশি গ্রহণযোগ্য হয়, এবং দেশের প্রশ্নে তার যে আপোষহীন মনোভাব সেটি আসলে সব মানুষকেই
আলোকিত করে এবং সব মানুষকে কাছে সেটি বিএনপির কাছে বিএনপিকে জনপ্রিয় করে এবং বিএনপির নানান পর্যায়ে নেতাকর্মীরা এসেছেন। আমরা যদি সময় থাকে হয়তো আমরা কয়েকজনের সঙ্গে কথাও বলবো। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর পাশাপাশি বিএনপির বিভিন্ন শাখার নেতারাও আসছেন, তারা তাদের নেত্রীর সঙ্গে কথা বলছেন, নেত্রীর সম্পর্কে কথা বলছেন। এবং আগামীকাল আপনি জানেন যে যেহেতু আগামীকাল জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজের পরপরই মূলত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে তার স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই এবং সেই জায়গায় সেই কার্যক্রম এর মধ্যে শুরু হয়েছে এবং সব মিলিয়ে বিএনপির পক্ষ থেকে হয়তো স্থায়ী কমিটির বৈঠকের পরপরই একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পরবর্তী কর্মসূচি, করণীয় এবং সেই সঙ্গে শোকসভা থেকে শুরু করে যেই শোক বই তো আজকে বিকেল 3টা থেকে খোলা হবে আর সেসব বিষয় নিয়ে হয়তো বিস্তারিত তিনি কথা তুলে ধরবেন। আমরা সেই অপেক্ষায় আসলে করছি এবং বিএনপির যারা নেতৃবৃন্দ আসছেন সবারই আসলে আজকের দিনটি তাদের জন্য বিভীষিকাময় এবং তারা এই দিনটি আসলে কখনোই চাননি, তবুও প্রকৃতির নিয়মে আসলে দিনটি তাদের সামনে এসছেন, ফলে কেউ আসলে নিজেকে সামনে রাখতে পারছেন না। অনেক আসলেই তাই, সামলানো ভীষণ কঠিন, কষ্টকর। নেতাকর্মীদের জন্য তো অবশ্যই, সাধারণ মানুষের পাশাপাশি তাদের আবেগটা আরও একটু বেশি, কেননা এই নেতাকর্মীরা তার ডাকেই জীবন বাজি রেখে লড়াই করে গেছেন, তার ডাকেই গ্রেফতার, গুম, খুন, নিপীড়ন এসবের মুখোমুখি হয়েছেন। কতটা আস্থা ও বিশ্বাস অর্জন করলে পরে এমন একজন নেত্রীর ডাকে নিজেকে উৎসর্গ করা যায়, নিজের জীবন নিয়ে ঝুঁকিতে ফেলা যায়, নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলা যায়, সেটা নিঃসন্দেহে বলার আর কোনো অবকাশ নেই। একটু যেতে চাই আমাদের সহকর্মী তানজিন শাফিনের কাছে, যিনি রয়েছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যে কার্যালয়টি থেকেই দলের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়, দলের কেন্দ্রীয় কার্যালয়। সেই কার্যালয়ের সামনে কেমন উপস্থিতি দেখছেন নেতাকর্মীদের, কি বলছেন তারা, এবং নিশ্চয়ই দলীয় পতাকা, জাতীয় পতাকা, সেখানেও অর্ধনমিত কালো পতাকা নিশ্চয়ই এখনো সেই কার্যালয়ের স্থাপন করা হয়েছে। একটু জানাবেন আসলে সেখানকার আবহ। রবিন, নেতাকর্মীদের আহাজারি এই মুহূর্তে পল্টনের এই দলীয় কার্যালয় ঘিরে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে নেতাকর্মীরা আসলে জড়ো হয়েছেন সকাল থেকে, এই কুয়াশা ভেজা সকালে অশ্রুসিক্ত হয়ে আসলে ঘর ছেড়েছেন তারা। অনেকেই সেই আহাজারির সুর কণ্ঠে নিয়ে এসেছেন এই পল্টনে দলীয় কার্যালয়ের সামনে। তাদের সামনে আমরা একটু কথা বলতে চাই। এত নির্যাতন করা হয়েছে, তাও আমাদের মা কখনো উনি শেখ হাসিনাকে কোনো কথা বলেন নাই, কেন ওনাকে মারা হলো, কেন এত নির্যাতন হলো, আজকে আমরা এতিম হয়ে গেলাম, আমাদের মাকে হারিয়ে। শুনছিলেন যে নারী নেত্রীরা তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার আজকে এভাবে চলে যাওয়ার পেছনে বিগত সময়ে তার উপরে যে পরিমাণ রাজনৈতিক ষড়যন্ত্রমূলক কারা জীবন থেকে শুরু করে নিপীড়ন নির্যাতনের কথা তারা বলছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকের এই দিনে আসলে বিএনপি রাজনৈতিকভাবে কি হারালো, বাংলাদেশকে হারালো? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে আমরা হারালাম। সমগ্র বাংলাদেশের আপামর জনগণ আজকে হৃদয় বিদর এক ঘটনা হয়ে গেল। আমরা এক অমূল্য সম্পদ হারালাম, বাবা হারা, মা হারা। আজকে এতিম এক তারেক রহমান, তার একমাত্র স্বাবলম্বী ছিল তার মা, সে তার মাকে হারালো। এই কষ্ট যেন সইবার মতো শক্তি আল্লাহ পাক জনাব তারেক রহমানকে দেয় এবং আমাদের বিএনপির সকল নেতা এবং নেতৃবৃন্দকে যেন এই কষ্ট সইবার মতো শক্তি দান করেন। তারা বলছিলেন যে আসলে এই শোক সইবার মতো শক্তি তাদের এখন প্রয়োজন এবং তারা বলছেন যে বারবার দোয়া প্রার্থনা করছেন দেশবাসীর কাছে। বিএনপির নেতাকর্মীরা চাইছেন যে এই রাজনৈতিক দলটি এখন যেই নতুন গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে বা আগামী দিনে নির্বাচন সামনে রেখে তাদের যেই অভিযাত্রা, সেটি অনেকখানি তাদের মনের স্বপ্ন ছিল যে দীর্ঘ লড়াইয়ের পরে আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের নতুন গণতান্ত্রিক উত্তরণে তাদের সাথে থাকবেন, তাদেরকে নেতৃত্ব দেবেন। সেই আকাঙ্ক্ষা আসলে পূরণ হলো না। এখন আসলে বিএনপির পথ চলা কেমন হতে পারে বেগম খালেদা জিয়া চলে যাবার পরে? ইনশাআল্লাহ
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়ে, গণতন্ত্রের মাতাকে আমরা হারিয়ে আমরা পূর্ণ উজ্জীবিত হয়ে ওনার আদর্শ এবং শহীদ জিয়ার আদর্শ স্বপ্নকে বুকে ধারণ করে ইনশাল্লাহ আমরা আবারও নতুন করে এই নতুন বাংলাদেশ একটা গর্ব। সাবাস বাংলাদেশ, আমাদের এই স্লোগান সবার আগে বাংলাদেশ। তারেক জিয়া এসেছেন, আমরা 17 বছর পর আমরা তারেক জিয়াকে পেয়েছি। তিনি এই দেশের রবিন শুনছিলেন যে তারেক রহমানের এই সময়ে দেশে ফিরে আসা এটিও নেতাকর্মীদের মননে রয়েছে এবং তারা বলছেন যে তারেক রহমান পুরোপুরি একা হয়ে পড়লেন। তিনি কৈশোরে তার পিতাকে হারিয়েছেন, যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় আসলে এরকমভাবে আততায়ীদের এবং তারপরে আসলে দীর্ঘ এই পথ পরিক্রমা বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল। তো সেখান থেকে নেতাকর্মীদের সকল সুখে দুঃখে ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই চলে যাওয়াতে আসলে তাদের যেই তৃণমূলের থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত রাজনৈতিক পথ চলা, তাতে কী ধরনের প্রভাব পড়বে সেটিও আমরা একটু জানতে চাই। বেগম খালেদা জিয়ার আজকে চলে যাওয়া আপনাদের তৃণমূল থেকে কেন্দ্রের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। উনি আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি আসলে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিগত সরকার, যারা আপনারা অবগত আছেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে ওনাকে হাসপাতালে ভালো করে চিকিৎসা দেওয়া হয় নাই। স্থলপ্রজনের মাধ্যমে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওনাকে উন্নত চিকিৎসার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। সেজন্য আমি ধিক্কার জানাই। শান্তিতে থাকুক, এটুকুই আমার চাওয়া। সেদিন তার কথা শুনে আমার দু চোখ দিয়ে অঝরে পানি পড়েছিল। ম্যাডাম সেদিন আমাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আল্লাহর উপর ভরসা রাখো, এই স্বৈরাচারের পতন একদিন বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। আমরা সেই প্রিয় নেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। তিনি আপনাদের জন্য, দেশের জন্য তিনি যে আন্দোলন সংগ্রাম করে দেশের কল্যাণের জন্য কাজ করেছেন, আল্লাহ পাক যাতে আমাদের সেই প্রিয় নেত্রীকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। পর্যন্ত কি দলের নেতা কর্মীদের প্রতি কি কোনো নির্দেশনা এসেছে তাকে শেষ বিদায়ের? আমাদের ইতিমধ্যে মিটিং চলছে এবং মিটিংয়ের পরে এটির বিষয় নিয়ে সিদ্ধান্ত আমরা গণমাধ্যমের কাছে আমাদের আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোকে শোকাতুর গোটা দেশ। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে চলছে দলের স্থায়ী কমিটির সভা। তার বাইরেও নেতাকর্মীদের ভিড় আছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও। আর এভারকেয়ার হাসপাতাল, যেখানে খালেদা জিয়ার মরদেহ, তার আশপাশে পুরো অঞ্চল জুড়ে আসলে শোকাতুর মানুষের ভিড়, নেতাকর্মীদের ভিড়। তাদেরকে সামলাতে পারছেন না, তারা ভীষণ রকম মর্মাহত, আবেগ আপ্লুত। যে কথা বলছিলাম, আমাদের সঙ্গে যুক্ত থাকা আব্দুল হাই শিকদার, সম্পাদক দৈনিক যুগান্তর, তার সঙ্গে বা তার কাছ থেকে যেটি জানছিলাম, আপনি বলছিলেন তার নিপীড়ন নির্যাতনের কথা, মানে সেসব শিকারের কথা। তিনি চাইলেও তো বেছে নিতে পারতেন খানিকটা নিরাপদ জীবনযাপন, কিন্তু সেটি না করে নিজেকে আত্মসমর্পণ করেছেন, কারাবন্দী হয়েছেন ওই অর্থে যে আমি কোনো আপোষ নয়, বরং সাধারণের অধিকারের জন্য নিজেকে আত্মসমর্পণ করেছেন। এক্ষেত্রে আমাদের জাতীয় ইতিহাসের যে বরেণ্য ব্যক্তিবর্গ আছেন, সেই 1000 বছরের পর থেকে যদি আপনি আসেন, ধরেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন ঈসা খান, পলাশির মাঠে স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন সিরাজদৌলা, তারপরে পলাশি বিপর্যয়ের পরে পরবর্তী 100 বছর ধরেন ফকির সন্ন্যাসী বিদ্রোহ ফকির মজনু শাহ, তারপরে তিতুমির হাজী শরীয়তুল্লাহ, তারপরে নবাব সলিমুল্লাহ শেরে বাংলা, ভাসানী, সরওয়ার্দী ইত্যাদি ইত্যাদি। এই যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতার যে ইতিহাসের যে বাক পরিবর্তনের বাকটা পুরোটা তার মুখস্থ ছিল। তিনি দেখেছেন অতীতের ইতিহাস, তিনি দেখেছেন এই জাতি আসলে চায়টা কি, এই দেশটাকে কোন দিকে নিয়ে যেতে হবে। তার দৃষ্টিভঙ্গি ছিল ক্রিস্টাল ক্লিয়ার, কোনো রকম অস্বচ্ছতা ছিল না, যে কারণে তিনি তাকে ভেঙে পড়তে হয়নি কখনো। মনোবল হারান নাই, মানুষের প্রতি আস্থা হারান নাই,
এবং দেশপ্রেমের যে চেতনা তার মধ্যে উদ্দীপ্ত ছিল, সেটার থেকে নিজেকে কখনো তিনি সরিয়ে নেন নাই। এটার পিছনে তার পারিবারিক শিক্ষা, তার অনুধাবন এবং রাজনৈতিক বিচক্ষণতা এবং দেশপ্রেম। আরেকটা জিনিস আমি বলতে চাই যে বেগম খালেদা জিয়া জন্ম নেন 45 সালে। 45 সালে যে ডাক্তার তাকে দেখাশোনা করেছিলেন ছোট্ট, আমরা একটু দুঃখিত, আপনার কাছে কি সেসব জানবো একটু জরুরি ভিত্তিতেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ব্রিফ করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রিন্সিপাল স্টাফ অফিসার অব দি চিফ অ্যাডভাইজার উনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, এবং বিএনপির তরফ থেকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির উনি চেয়ারপারসন ছিলেন। বিএনপির তরফ থেকে ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শামসুল ইসলাম ছিলেন, উনি আমার পাশেই বসে আছেন। তো কালকে তার বেগম খালেদা জিয়ার দাফন এবং জানাজা এবং এই পুরো প্রস্তুতি কিভাবে নেওয়া হবে তার বিষয়ে একটি সামগ্রিক আলোচনা করা হয়েছে, এবং এখানে মূল জোর দেওয়া হয়েছে যে পার্টির সাথে পুরোটা সমন্বয় করে, বিএনপির সাথে সমন্বয় করে সমস্ত কাজগুলো সম্পন্ন করা হবে। তো আপাতত যেগুলো ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উনার জানাজা হবে। উনার মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে, এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে, এবং আমরা এট দ্য সেম টাইম আমরা জানিয়ে দিব কখন এই পুরো গাড়ি, মরদেহবাহী গাড়িটা কখন রওনা দিবে, এবং এটাকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন, আর বিএনপির নেতৃবৃন্দ থাকবেন, সমস্ত অ্যাডভাইজাররা থাকবেন, এবং আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন, এবং আমাদের বাংলাদেশের আমরা তাদের, আপনি জানেন যে কালকে জানাজার কে সামনে রেখেই একদিনের একটি জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, 3 দিনের শোক দিবস পালন করা হচ্ছে। এই আর পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে প্রত্যেকটা বিষয় আবার নতুন করে রিভিউ করা হয় কিভাবে। আপনারা জানেন কিছুদিন আগে একটি বড় জানাজা হয়েছে, ফলে পুলিশের এবং সিকিউরিটি এজেন্সিগুলোর নিজেদের মধ্যেই কিছু প্রস্তুতি অলরেডি ছিল, কিন্তু এখন আরো বড় আকারে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে খুব নিবিড়ভাবে আলোচনা হয়েছে। এই বিষয়ে আমি আহ্বান করব ডক্টর শামসুল ইসলামকে, উনি আরো একটু আলোকপাত করতে পারবেন। আগে তো বলা আছে না, দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে দেশনেত্রী শুধু আমাদের বিএনপির নেত্রী ছিলেন না, উনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতি, এবং সরকার কিছুদিন পূর্বে যে রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে প্রতিষ্ঠিত করেছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ। তো আজকে যে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি সেই জন্য সরকারের তরফ থেকে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তার সাথে আমাদের দলীয় অবস্থান এবং জনসাধারণকে কিভাবে তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সহজতর করা যায় সেই কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য আজকের এই মিটিংটা ছিল। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে যতটুকু সম্ভব সরকারকে সহায়তা করব, এবং যেভাবে সরকার পরিকল্পনা করেছে আমার মনে হয় আপনাদের সহযোগিতা থাকলে আমরা ওনার শেষ বিদায়টা উনি সত্যিকারের যে প্রাপ্য সে প্রাপ্যটা দিতে পারব। এটার জন্য দেশবাসী এবং আপনাদের সহযোগিতাটা খুবই আমাদের কাছে কামনা। আপনারা কিছুদিন পূর্বেও
দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশে ছিল, যে জনস্রোত জনজোয়ার হয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে বিরল। এবং আমাদের দেশনেত্রী আমাদের ছেড়ে চলে গেছে এবং ওনার বিদায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর হয়তো আরেকটা মাইল ফলক হয়ে থাকবে। তো আমরা আমাদের দলীয় অবস্থান দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব সরকারি যে মহৎ উদ্যোগ সেটাকেই সাফল্যমণ্ডিত করতে পারে, তার জন্য যা যা করার সবই করব। যেহেতু আমাদের নেত্রী, আমাদের আবেগটা অন্যরকম, সেই জিনিসটা আমরা সরকারকে অবগত করেছি। হয়তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত, ভারাক্রান্ত, তো তাদের ইমোশনটাকে সম্মান জানিয়ে এই কার্যক্রম যেন সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে পারে সেই দিকটা লক্ষ্য রাখার জন্য আমরা বিভিন্নভাবে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপি চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শামসুল ইসলাম। আলোচনায় ছিলাম জনাব আব্দুল হাই শিকদার আপনার সঙ্গে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ নিপীড়ন নির্যাতনের কথা আপনিই বলছিলেন পতিত সরকারের, ফ্যাসিবাদী সরকারের শাসনামলেও। কিন্তু যখন অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থান পরের প্রথম বক্তব্যেই তিনি বললেন ধ্বংস নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ি। কোনো ধরনের বিরূপ মন্তব্য পর্যন্ত তার কাছ থেকে আসেনি। বেগম খালেদা জিয়া তো আমি ধরেন প্রায় 1983 সাল থেকে আমি ওনাকে ফলো করি। মানে একটু বলে রাখি যে তার জীবনের রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার জীবনের প্রথম ইন্টারভিউ, এটা আমার সুযোগ হয়েছিল নেওয়ার জন্য, যেটা দিয়ে সেই সময়কার খুব গুরুত্বপূর্ণ একটা পত্রিকা ছিল সচিত্র স্বদেশ। এই স্বদেশে কভার স্টোরি হয়েছিল এই পত্রিকাটায়, এবং এটা ছিল 1983 সালের 26শে মে এই সাক্ষাৎকারটা নিয়েছিলাম। তারপর থেকে তার সাথে নানাভাবে যুক্ত হয়ে আছি, দলের সাথে যুক্ত হয়ে আছি, ব্যক্তি মানুষটাকে ফলো করেছি, তার রাজনৈতিক দর্শনকে বোঝার চেষ্টা করেছি, তার লাইন অফ অ্যাকশনগুলোকে অনুধাবন করার চেষ্টা করেছি। তো এগুলো দেখে আমার যেটা মনে হয়েছে যে তিনি যেমন একদিকে ছিলেন খুব দক্ষ একজন রাষ্ট্রনায়ক, অন্যদিকে তার ছিল একটা খুব মমতাময়ী মায়ের হৃদয়। খুব তিনি নেতাকর্মীদের সঙ্গে কখনো রূঢ় আচরণ করেননি, নেভার। এমনকি এটা তার পারিবারিক ঐতিহ্যের মধ্যেও নাই। ফলে তিনি ধরেন যে টুকরো টুকরো করে ফেলানো বিএনপি দলটাকে করার যে ষড়যন্ত্র এরশাদ করেছিল, এবং হাসিনা তো 15 বছরে এখনও কোনো কাণ্ড নেই যা করে নাই বিএনপিকে। দেখেন যে শুধু খালেদা জিয়ার নামের জাদু, ম্যাজিক, একটা ইটও খালেদা শেখ হাসিনা খসাতে পারেন এই ইয়ের থেকে। এটা কেন? কারণ হলো একদিকে যেমন তার সততা, একদিকে যেমন তার দেশপ্রেম, অন্যদিকে তার মধ্যে মূর্তিমান হয়ে উঠেছিল কমিটমেন্ট টু হিজ পিপল, কমিটমেন্ট টু হিজ পার্টি অ্যান্ড কমিটমেন্ট টু দিস কান্ট্রি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হলো যে আপনার রুচি, শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা এবং আভিজাত্য আর সৌন্দর্য, এগুলো একত্রিত হয়ে খালেদা জিয়ার মধ্যে অবয়ব ধারণ করেছিল। এতগুলো গুণাবলী আমাদের রাজনীতিতে আপনি কারোর মধ্যে আর পাবেন না। ভদ্রতার চরম পরাকাষ্ঠা তিনি দেখিয়ে গেছেন। সংযম, তার চাইতে সংযমী শব্দ ব্যবহার কয়জন করেছেন? তারপরে আপনার যে জীবন যাপনের ক্ষেত্রে যে আপনার এক ধরনের সাদামাটা ভাব, খুবই সাদামাটা জীবন যাপন করেছেন। এই জন্য এগুলো করতে পেরেছেন। তার এই যে বললাম তার অন্তরের মধ্যে ছিল ওই যে অসীম দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা। আরেকটা হলো যে তিনি জানতেন মানুষের বেদনাটা কোথায় বাজে। 72 সালে দেশ স্বাধীন হলো, 75 সালের মধ্যে বাংলাদেশ এশিয়ার কসাইখানায় পরিণত হয়ে গেছিল। 27,000 রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে শেখ মুজিবের শাসন, আপনার রক্ষী বাহিনী, নীল বাহিনী, লাল বাহিনী দিয়া। সেই মানুষের ব্যথাটা তিনি কাছে থেকে দেখেছেন। মুক্তিযুদ্ধের সময়কার যে সাফারিংস, তিনি তো আমাদের দেশের একজন প্রথিত যশোনা, প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বলবো আমি। এই জন্য যে জিয়াউর রহমান যখন ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে যে একজন নেতা যখন পাকিস্তান বাহিনী তাকে ধরে নিয়ে যাচ্ছে, বা আত্মসমর্পণ শব্দটা নাই বললাম, ঠিক আছে, আরেকজন কি করতেছেন, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যেয়ে বলতেছেন উই রিভোল্ট। ওই একই সময়ের 25শে মার্চ রাত 12টায় একজন সারেন্ডার, একজন বলতেছে উই রিভোল্ট। তখন কি জিয়াউর রহমান জানতেন না, শহীদ জানতেন না তার ছেলে মেয়ে, তার ছেলে, তার পরিবার ক্যান্টনমেন্টের মধ্যে অবরুদ্ধ? এইটা স্যাক্রিফাইস, এই যে
মানে আপনার দেশের জন্য নিজেকে কোরবানি করার যে অ্যাটিটিউড, এটা যেমন জিয়াউর রহমানের মধ্যে ছিল, এটা খালেদা জিয়ার মধ্যেও ছিল। তার ছেলের লাশ তার অবরুদ্ধ 91-93 দিনের মধ্যে তাকে দেখতে হয়েছে, সে দাফনে তিনি জানাজায় অংশ নিতে পারেন নাই। তার এই ছেলেটার সাথে ধরেন তো বড় ছেলের সাথে কি হয়েছে সবাই জানে, সেই ছেলের সাথে তার কত বছর পর দেখা হয়েছে। তো এত কিছুর মধ্যে আমি বলবো যে শ্রী চৈতন্যদেবের সম্পর্কে বলতে গিয়ে দীনেশচন্দ্র সেন একটা কথা বলেছিলেন। দীনেশ সেন বলেছিলেন যে প্রেম পৃথিবীতে একবারই দেহরূপ ধারণ করিয়াছিল, প্রেম পৃথিবীতে একবারই দেহরূপ ধারণ করিয়াছিল, এবং সেটা হলো শ্রী চৈতন্যদেবের মধ্যে। তা আমি আপনার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বলবো যে বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য, আভিজাত্য, রুচি, শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা ইত্যাদি একবারই দেহরূপ ধারণ করিয়াছিল, সেটা হলো বেগম খালেদা জিয়ার মধ্যে। এরকম আর দ্বিতীয় নজির পাবেন না। জীবন দাসের ভাষায় বলতে পারি যে এই পৃথিবী একবার পায় তাকে পায় না কো আর। এরকম নেত্রী হয়তো আমাদের ভাগ্যে আর কখনো আসবে না, কিন্তু তিনি যে পথটা রেখে গেলেন, তিনি যে সংগ্রামের উজ্জ্বলতম স্বাক্ষরগুলো রেখে গেলেন, সেগুলো আমাদের আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি কিংবা বাংলাদেশ সেই পথ চলাটা অনুসরণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আজকের মতো এইরকম একটি দিনেও আমাদেরকে সময় দিয়েছেন জনাব আব্দুল হাই শিকদার, সম্পাদক দৈনিক যুগান্তর। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম জনাব আব্দুল হাই শিকদারের সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরী প্রস্থান হয়তো বা ঘটল, কিন্তু তার যে পথ চলা, তার যে আদর্শ, তার যে দীর্ঘ রাজনৈতিক পরিভ্রমণে ত্যাগ, সংগ্রামের ইতিহাস, সেসব এই বাংলাদেশ স্মরণ করবে। এই বাংলাদেশের জন্ম থেকে যদি পথ চলাটাকে কেউ অনুসরণ করে, নিশ্চয়ই একজন বেগম খালেদা জিয়াকে অনুসরণ করতে হবে, নিশ্চয়ই একজন বেগম খালেদা জিয়ার ছায়াটাকে অনুসরণ করতে হবে, তার অবদানকে অনুসরণ করতে হবে, তার জীবনযাপনকে অনুসরণ করতে হবে। রাজনীতির প্রতি আব্দুল হাই শিকদার যেমনটি বলছিলেন কমিটমেন্টের কথা, সেই প্রতিশ্রুতিকে মানতে হবে, মনে ধারণ করতে হবে। কেননা বেগম খালেদা জিয়া নিজের সমস্ত জীবনকেই উৎসর্গ করে দিয়েছেন দেশের জন্য, দেশের মাটি আর মানুষের জন্য। কখনো কম্প্রোমাইজ তিনি করেন নাই। আনকম্প্রোমাইজিং, আপোষহীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার জন্য আজ বাংলাদেশ কাঁদছে, যাকে তার দীর্ঘ দিনের রাজনৈতিক যাত্রার সমস্তটা সাধারণ মানুষের মধ্যে আজ প্রভাব ফেলছে, যার দিন কি করে কেটেছে, কতটা সংগ্রামে কেটেছে, কতটা ত্যাগে কেটেছে, ব্যক্তিগত রাজনৈতিক নিপীড়ন নিষ্পেষণে কতটা কাটতে হয়েছে, সেসব আজ স্মরণ করছে। আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মহাপ্রয়াণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ কি বলেছেন, সেসব একটু শুনে আসতে চাই। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। সেখানে আলোচনা হয়েছে, কিছুক্ষণ পরেই আপনারা সেগুলো জানতে পারবেন, তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে। তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের নারী শিক্ষার জন্যে যিনি সবার আগে কথা বলেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। নেতৃবৃন্দ যেমনটি বলছিলেন, চিরদিন বাংলাদেশের মানুষ স্মরণ করবে তাকে, বাংলাদেশ স্মরণ করবে নিশ্চয়ই। দল বিএনপি যেমন এক ফিনিক্স পাখি, ব্যক্তি বেগম খালেদা জিয়াও ঠিক তাই। বারবার ছায়ের ভেতর থেকে বারবার জন্ম নেওয়া সেই ফিনিক্স পাখি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1971 যেমন স্বামী জিয়াউর রহমানের সহধর্মিণী হওয়ার কারণেই কেবলমাত্র কারারুদ্ধ হতে হয়েছিল দুই ছোট সন্তানকে নিয়ে, দেশ স্বাধীনের সঙ্গে সঙ্গে তিনিও মুক্ত হলেন। এরপর সেনাপ্রধানের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, ফার্স্ট লেডি বেগম খালেদা জিয়া
খালেদা খানম পুতুল থেকে জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া, এরপর ফার্স্ট লেডি থেকে ম্যাডাম বেগম খালেদা জিয়া। 1981 সালে যখন জিয়াউর রহমানের হত্যার ঘটনা ঘটে, তারপর দলের নেতৃত্বে তিনি, দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, সেই সময়কার সর্বস্তরের প্রত্যাশা আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি দলের নেতৃত্বে আসেন। যে দল বিএনপি তখন থেকে, তারপর থেকে গণতন্ত্রের সংগ্রামে সম্পূর্ণরূপে নিজেদের রাজপথে নামিয়ে এনেছিল। সেই গণতান্ত্রিক আন্দোলন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90 এসে সার্থকতা পায়। তিনি আপসহীন ছিলেন সেই সময়টায়ও, যখন 86 নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নির্বাচন না করে, আপোষ না করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে ছিলেন, রাজপথে থেকেছেন, হেঁটেছেন, মানুষকে সঙ্গে করে আরও বেশি সংঘবদ্ধ করেছেন। 91 প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া সেই নির্বাচনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি। সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে জানব আজ সেই নারীর প্রয়াণের পর নেতাকর্মীদের শোকাবহ আবহের খবর। রাব্বি, আপনি কোথায় আছেন একটু জানাবেন? আসলে কি বলছে সাধারণ নেতাকর্মীরা? তাদের আবেগ নিশ্চয়ই সংবরণ করতে পারছেন না তারা, তারপরেও একটু জানাবেন সেখানকার পরিস্থিতি। সাইফুদ্দিন রবিন বলছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে কর্মময় জীবন এবং সংগ্রামময় জীবনের কথা আমিও শুনছিলাম আপনার সাথে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়েছে ঠিক 12:30টায়, সেই বৈঠকটি এখনও চলছে। এই বৈঠকে অংশ নিয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে, প্রায় 17 বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে যিনি দেশে ফিরেছেন, তারেক রহমান। সেই তারেক রহমান এই বৈঠকে আছেন সিনিয়র নেতৃবৃন্দ। এই বৈঠক থেকে পরবর্তী যে কর্মসূচি রূপরেখাগুলো আমাদেরকে জানাবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমার সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল আছেন। আপনি জানেন যে এই বিএনপি বিটটি তিনি কাভার করছেন প্রায় বহু বছর ধরে। আরিফিন শাকিল, একটু জানতে চাই যে এই বৈঠকটি তো হচ্ছে, আমরা অনেককেই দেখলাম বৈঠকে অংশ নিতে। এই বৈঠকের কারা কারা আছেন, স্থায়ী কমিটির বৈঠক কারা কারা আছেন এবং বৈঠকে কি আলোচনা হচ্ছে? ধন্যবাদ রাবি। মূলত বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সশরীরে অংশ নিয়েছেন। এই প্রথম তিনি দলের কোনো স্থায়ী কমিটির বৈঠকে সশরীরে অংশ নিলেন, যদিও একটি বিশেষ পরিস্থিতির কারণে। এবং বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য রয়েছেন। আমির খুসরো মাহমুদ চৌধুরী রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, মির্জা আব্বাস রয়েছেন, সেই সঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু রয়েছেন, হাফিজুর আহমদ রয়েছেন, সেলিমা রহমান রয়েছেন এবং ডাক্তার AZM জাহিদ হোসেন রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম স্থায়ী কমিটির বৈঠকে। বেশিরভাগ স্থায়ী কমিটির সদস্যরা আসলে কান্নায় ভেঙে পড়েছেন। তাদের প্রিয় নেত্রী, দীর্ঘদিনের সহযোদ্ধা, দীর্ঘদিনের সহযাত্রী, রাজনৈতিক যোদ্ধা, যার নেতৃত্বে তারা এতদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। দীর্ঘ বিএনপি চেয়ারপারসনের প্রায় 41 বছর রাজনৈতিক ক্যারিয়ার, আর এই বছরে তার 41 বছর থেকে 42 বছর পা দিলেন তার রাজনৈতিক ক্যারিয়ার। এই সময়টুকুতে তারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ফলে সহকর্মীকে হারানোর যে কষ্ট, সহকর্মী ছাপিয়ে তাদের সম্পর্কটা আসলে অনেকটাই পরিবার জায়গায় রূপ নিয়েছিলেন। ফলে কেউ আসলে তারেক রহমানের সবাইকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই শান্ত হতে পারেননি। খুব স্বাভাবিকভাবে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। বৈঠকে খুব বেশি আলোচনার আসলে সুযোগ ছিল না। আজকে মূলত সরকারের পক্ষ থেকে যেই কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে খালেদা জিয়ার জন্য বিএনপির যে শোকসভা হবে, সেই শোকসভার সময়সীমা, শোক বই, আপনি 7 দিনের কর্মসূচি, সেসব বিষয় আসলে পাশ করানোর একটা বিষয় থাকে, সেটি পাশ করানোর বিষয় রয়েছে। এছাড়া তার দাফনের বিষয়ে সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি স্থায়ী কমিটিকে অবহিতকরণ এবং সেই সঙ্গে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে বিএনপির যে নৈতিক যে সমর্থন, সেই সমর্থনের বিষয় নিয়ে মূলত আজকের এই বৈঠকটি স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, সেটি আলোচনা হয়েছে। খানিক বাদেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে গণমাধ্যমের কাছে তিনি আসলে এই রেজলিউশনের কথাই তিনি তুলে ধরবেন। এবং আমরা জানি না ঠিক আজকের এই বৈঠকের বিএনপির পূর্ণ দায়িত্ব হিসেবে তারেক রহমান দায়িত্ব পাচ্ছেন কিনা।
তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে 2018 সালের পর থেকে দায়িত্ব পালন করছেন। তার এখন পূর্ণ যেহেতু বিএনপি চেয়ারপারসন নেই, বাস্তবতার নিরিখেই স্থায়ী কমিটি তাকে পূর্ণ দায়িত্ব দিবেন কিনা সেটাই আলোচনা হবে কিনা সেটি নিয়ে আমরা খুব একটা জানি না, তবে ধারণা করছি সেটি হয়তো আলোচনা হবে। যদি আলোচনা হয়ও সেটি বিষয়টি জানা যাবে, তবে দলের বর্ধিত সভা ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে দেওয়ার এখতিয়ারও সাধারণত নেই। সব মিলিয়ে খানিক বাদে তিনি বের হওয়ার পর আমরা সামগ্রিক যে আলোচনা হয়েছে আলোচনা সম্পর্কে জানতে পারবো এবং বিএনপি চেয়ারপারসনের যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং সেই সঙ্গে এই বিএনপিকে তিনি যেভাবে জনপ্রিয় করেছেন, জনভিত্তি তৈরি করে দিয়েছেন, ক্ষমতা এনেছেন, আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে বারবার ধ্বংসস্তূপ থেকে তিনি ফিনিক্স পাখির মতো করে জাগ্রত করেছিলেন। সেই সঙ্গে 111-এ বারবার এর আগে কর্নেল ওলি আহমেদের নেতৃত্বে বিএনপি একবার ভাঙার চেষ্টা করা হয়েছিল, বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ভাঙার চেষ্টা হয়েছিল, 111 মান্নান ভূঁইয়ার নেতৃত্বে ভাঙার চেষ্টা করা হয়েছিল। বারবার কিন্তু বিএনপির যে অগণিত কর্মী সমর্থক এবং ভোটাররা রয়েছেন তারা কিন্তু বিএনপি চেয়ারপারসনের প্রতি সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন ওই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যেখানে দলের সারা বাংলাদেশের বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা বিএনপি চেয়ারপারসন আর বিএনপিকে একসঙ্গে আসলে পথ চলা তারা এগিয়ে নিয়েছিলেন। ফলে সব কিছু মিলে বিএনপি চেয়ারপারসন বিএনপি রাজনীতির জন্য অনেক বড় একটা ফ্যাক্টর ছিল এবং সবসময় বিএনপি চেয়ারপারসন দলকে রক্ষা করেছেন, ক্ষমতা নিয়েছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, দলকে ধ্বংসস্তূপকে থেকে বের করে এনেছেন। তার সন্তান এখন বিএনপির দায়িত্বে। সব মিলিয়ে বিএনপির জন্য খুব কঠিন একটি সময়, বিএনপি নেতাকর্মীদের জন্য কঠিন একটি সময়। তবে এই সময় বা এই কঠিন পরিস্থিতি বিএনপির মোকাবেলা করতে পারবে, কারণ দীর্ঘদিন ধরে বিএনপির ভিতরে গণতান্ত্রিক যে চর্চা, দলের স্থায়ী কমিটির সদস্য সবাই মিলে সম্মিলিতভাবে মূলত তারা যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন। আজকেও দেখলেন যেই একটি খুবই মন খারাপের সময়, খুবই খারাপ একটি সময়, তবুও দলের স্থায়ী কমিটির বৈঠকে বসে তারা একটা নিজের সিদ্ধান্ত না নিয়ে দলের বা স্থায়ী কমিটির সদস্যদের আলোচনা করে দলের পরবর্তী করণীয় এবং কি হতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা করছেন। আমরা খানিক বাদেই রাব্বি সেই আলোচনার সমাপ্তি বা আলোচনার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ধন্যবাদ আরিফিন শাকিল। অবশ্যই বিএনপি এই যে পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে। তাদের যে দলের নেতা, দলপ্রধান তার যে চলে যাওয়া সেটি অবশ্যই বিএনপির যে পরবর্তী যে কাণ্ডারি কিন্তু এত বছর দূর থেকে এই বিএনপিকে নেতৃত্ব দিয়ে এসেছেন, সেই কাণ্ডারি কিন্তু এখন দেশে আছেন এবং সবার মতামত নিয়ে কিন্তু অবশ্যই ভালো কিছু আসবে এই দলটির জন্য, তেমন প্রত্যাশা কিন্তু তৃণমূল নেতাকর্মী সহ সিনিয়র নেতৃবৃন্দদের। বৈঠকটি চলছে, স্থায়ী কমিটির বৈঠক। সেই বৈঠকটি শেষ হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই বৈঠকের খবরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ভোর থেকেই কিন্তু এই গুলশানের যে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়, রাজনৈতিক কার্যালয়, সেখানে কিন্তু ভিড় করছেন অসংখ্য নেতাকর্মী এবং আমরা দেখেছি যে একইভাবে যে হাসপাতালে কিন্তু এখনও কিন্তু ভিড় আছে নেতাকর্মীদের এবং সেই মানুষের স্রোত, নেতাকর্মীদের স্রোত কিন্তু থামছে না, সেটি কিন্তু ক্রমশ বাড়ছে। যদিও আমরা জানি আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হবে এভারকেয়ার হাসপাতালে। আগামীকাল এই হাসপাতাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা এবং সেই জানাজার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই জিয়াউর রহমানের কবরের সমাধির পাশেই সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাব্বি এবং আরিফিন শাকিল যেমনটি জানাচ্ছিল, দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে যে বৈঠকে উপস্থিত রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে আছেন আমির খুসরো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। শেষের যে কয়জনের নাম বললাম, আমির খুসরো মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এরা প্রত্যেকেই গতকালও ছিল নিজ নিজ এলাকায় নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারপর তড়িঘড়ি করে আজ ঢাকায়, কেননা তাঁদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন এবং সেই ফলশ্রুতিতে আজ গোটা দেশ শোকাতুর এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই নানান ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সে ফলশ্রুতিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনায় অন্তর্বর্তী সরকার তরফ থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঘোষণা দেওয়া হয়েছে আগামীকাল বাদজোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। যেই জানাজার বিস্তৃতি ঘটবে মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকায়। সেই জাতীয় সংসদ, যে জাতীয় সংসদে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ছিলেন বিরোধী দলীয় নেত্রী, ক্ষমতায় থেকে কিংবা ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হয়েও তিনি বরাবরই সোচ্চার ছিলেন সাধারণের কণ্ঠস্বর হয়ে। বলেছেন দেশের স্বার্থের কথা, স্বাধীনতা আর সার্বভৌমত্বের কথা, ভাষা আন্দোলন কিংবা মহান মুক্তিযুদ্ধের কথা তিনি বলেছেন দল মত নির্বিশেষে ইতিহাসের প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিকেই তার প্রাপ্য সম্মান দিতে হবে। সংসদের সেই জায়গাটাতেও তিনি অধিষ্ঠিত ছিলেন। শেষ করছি আপাতত এখন এই মুহূর্তটায়। সংবাদের এই পর্যায় থেকে ফিরে আসবো পরের ঘন্টায়।